জয় ঠাকুর। তিনি গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। এত খাওয়ালাম। আজ সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি। এদিকে ছুটির দিন। মহারাজ বললেন, তবু কি তোমরা ছাড়বে? ঠিক এক এক করে ছাতা মাথায় দিয়ে জড়সড় হয়ে এসে পড়ছ দেখছি। জনাবারও এসে উপস্থিত হয়ে গেছে। মহারাজ বললেন, দুটি শর্ত আছে। আজ ঘর ভরাতে হবে, এটি প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, একটা ঘটনা আমি বলবো, যেটার উত্তর তোমাদের দিতে হবে। ওর মধ্যে একটা অর্থ লুকোনো আছে। আমার সময় আমি বুঝিনি, অনেক পরে ওই কথার অর্থ বুঝেছিলাম। আমারই জীবনের একটি ঘটনা। প্রথম শর্ত, ঘর ভরানো। ঘর ভরলে তোমাদের গরম গরম ঘুগনি, মুড়ি আর শেষে চা দেব। আমরা তো প্রথম শর্তের বিশ্লেষণ শুনে হেসে অস্থির। একজন দুজন করে মানুষ আসছে, আর সবাই ওই নিয়ে প্রফুল্ল চিত্তে নানান সিদ্ধান্ত দিচ্ছেন। ব্রজদুলালবাবু বললেন, মুড়ি হোক আর না হোক, চা শুনেই মন ভরে গেছে। চায়ের সাথে মানুষের যে কি নিবিড় সুখ দুঃখের সম্পর্ক, ভাবলে অবাক লাগে। বন্ধুর বাড়ি, আত্মীয় পরিজনের বাড়ি, শ্মশানে, একা একা অপেক্ষায়, সর্বত্র চা। চায়ের মতো বন্ধু কই? চাই চাই। আমরা হেসে ফেললাম। দীনবন্ধুবাবু বললেন, চাও চাও, তাও চাও, শুধু চাও চাও। মহারাজ রসিকতা শুনে বললেন, জানো তো, আমার গুরুদেব চায়ের অসম্মান সহ্য করতে পারতেন না। বলতে পারো আমি তাঁর কুলাঙ্গার সন্তান, চা খাই না, অথচ চা খাওয়াই, গুরু ঋণ শোধ করি। গুরুদেব বলতেন, চা মাতায় না, তাতায়। আশ্বস্ত হয়ে ব্রজদুলাল বাবু বললেন, আহা, নিশ্চিন্ত হলাম মহারাজ, চাটা তাহলে হচ্ছেই, ওটা কোনো শর্তেই বাদ হয় না যেন। ঘর একেবারে মানুষে ভরে গেছে। মহারাজ বললেন, এত দূর আশা করিনি তো। সে কি, এত মানুষ জড়ো হয়ে গেলে? কুন্তল বাবু বললেন, আপনি তো বুঝতে পারেন না মহারাজ, আমরা এখানে এসে কতটা স্বস্তি বোধ করি। ছুটি মানেই এক দারুণ আকর্ষণ। বৃহস্পতিবার থেকেই যেন শনিবারের বিকেল, রবিবারের সকাল, এসব আনন্দ জড়িয়ে ধরে। আপনি আমাদের নেশায় ফেলে দিয়েছেন গুরুদেব। মহারাজ বললেন, আর চা? হাসলেন সবাই। ধীরে ধীরে ব্রজদুলাল বাবু বললেন, তবে তো সংসারের দোকানে, হাটতলায় সর্বত্র পেতাম। তার থেকেও বেশি অনেক অন্যরকম অমিল। মহারাজ বললেন, তবে একটা ঘটনা বলি, শোনো। আমি তখন জুনিয়র হাই স্কুলে চলে গেছি। আশ্রমে থেকে মানুষ, রোজ দুবেলাই ডাইনিং হলে গিয়ে খেয়ে আসার নিয়মে পড়ে গেছি। জুনিয়র গ্রুপ ছিল অন্যরকম। তারা বিল্ডিংয়ে খাবার পেত। প্রথম প্রথম এধার ওধার দেখতে দেখতে বেশ খানিকটা হাঁটার সুযোগ। বন্ধুরা গল্প করতে করতে থাকার বাড়ি থেকে খাওয়ার বাড়িতে যেতাম। খুব একটা স্বাধীন স্বাধীন ব্যাপার। একজন খুব সুন্দর দেখতে রাঁধুনি রান্নাঘর সামলাতেন। যেমন ফর্সা, তেমনি লম্বা, কাঁচা পাকা চুল, মোটাসোটা, উপবৃত গায়ে, কাঁধে সবসময় গামছা,
আর খুব সরু পাড়ের ধুতি পরতেন। ঠোঁট দুটো পান খেয়ে একেবারে লাল হয়ে থাকত, আর জর্দার গন্ধ বের হতো খুব। কপালে তিলকের ফোঁটা। আমরা ওকে খুব ভালোবাসতাম। অদ্ভুত কি ছিল, উনি রোজ আমাদের খাওয়ার ঘরে ঢুকতে দেখলেই দুটো হাত সামনে এনে কেমন এক মুদ্রা করে, চোখটা বড় বড় করে, তেমন বিরক্তিকর মুখ নয়, বড় আশ্চর্যের দৃষ্টি নিয়েই বলতেন, এত এত তো রোজ খাওয়ালাম। এইটি যেন তার বাণী। শুনতেই হবে। প্রথম প্রথম একটু অবাক লাগলেও মুদ্রা দোষের মতোই মেনে নিয়েছিলাম। ওই প্রথমেই যে একবার, তারপর যেমনকার তেমন আদর করে বাবা বাছা করে খাওয়াতেন। সোহাগ করে শুনতে চাইতেন, ঝাল হয়েছে নাকি? কখনো বলতেন, মায়ের মতো হয়নি, এই তো। আমরা ওর রান্না খুব ভালো খেতাম। এমন করে হাই স্কুল পেরিয়ে গেলাম, বাইরে কলেজে পড়ি, মাঝে মাঝে যাই। আস্তে আস্তে তাও যেন বন্ধ হলো। এরপর বছর 14-15 কেটে গেছে। মহারাজকে প্রণাম করতে গেলাম। ডাইনিং হলের বারান্দায় দুজন বুড়ো মানুষকে দেখেই আমাদের ঠাকুর মশাইকে মনে পড়ে গেল। দুজনেই শীর্ণ। কত ঠাকুর মশাই আসেন, এই ভেবে ওই দিকে না গিয়ে মহারাজের ঘরের দিকেই গেলাম। মহারাজকে প্রণাম করে অনেক কথা বলতে লাগলাম। মহারাজ আনন্দ করে সেসব সংবাদ শুনছিলেন। হঠাৎ বাইরের দিকে তাকিয়ে বললেন, কি ছোটবেলাটার স্মৃতিগুলো কতটা মুছল আর কতটাই বা থাকলো, একটু খেয়াল রাখছো তো? ছোটবেলায় পড়াশোনা শিক্ষা, স্বভাব শিক্ষা, নীতি শিক্ষা, সব দেখো ওইটি যেন গোলমাল হয়ে না যায়। ওই দেখো দূরে দুজন বৃদ্ধ বসে আছেন, যাও দেখি ওদের চিনতে পারো কিনা দেখো তো। আমি বললাম, আপনার সাথে দেখা করব তাই দৌড়ে দৌড়ে আগে আপনার কাছে এলাম। আমার যেন মনে হলো ওদের একজন বোধ হয় আমাদের সেই ঠাকুর মশাই, আরেকজনকে চিনতে পারিনি। মহারাজ খুশি হয়ে বললেন, মনে আছে তো ওর কথাটা? আমি মৃদু মৃদু হাসতে লাগলাম। মহারাজ হাসতে হাসতে বললেন, হো হো, তাহলে মনে আছে মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ মনে আছে মহারাজ। আমরা ডাইনিং হলে খেতে এলেই উনি অঙ্গভঙ্গি করে বলতে শুরু করতেন, এত এত খাওয়ালাম। ব্যাস সুর টেনে ওই অবধি বলে চুপ করে যেতেন। তারপর কি সুন্দর যেচে আদর করে বাপু, পুও, গোপাল বলে খাওয়াতেন। আজও তো ভুলতে পারি না মহারাজ। খাওয়ার ঘরটা জমিয়ে রাখতেন একাই। মহারাজ বললেন, ওই কথাটার মানে ভেবেছ কখনো? রাগ ব্যাগ করে তো তিনি নিশ্চয়ই কথা কটা বলতেন না। আমিও তো শুনেছি বহুবার। আমি বললাম, মহারাজ ছোটবেলায় অবাক হতাম ওই আচরণে। যত বড় হলাম ততই ভয়টা ভেঙে গেল। তখন আমরাও ওকে যখন যেখানে দেখতাম তখনই বলতাম, এত এত খাওয়ালাম। তেমনি হাসতে হাসতে কখনো গাল টিপে দিতেন, কখনো আবার চুলের মুঠি ধরে নেড়ে দিতেন। প্রত্যেকে ওর আদর ভালোবাসা পেয়েছে। ওই কথাটাকে তো তেমন ভাবিনি। মহারাজ বললেন, বাকি রেখো না, যাও যাও, বুড়োর কাছ থেকে সব শুনে নাও। ওর রোগ হয়েছে, কদিনই বা থাকবেন। বড্ড ভালো মানুষ। আমি তাই ওকে ছাড়িনি। তবুও সকালে ওঠা, সবজি ধোয়া কাটা, ঘর গোছানো সবই করেন। সাথের বুড়ো মানুষটা এখন নাধুনি। উনি তাহলে বোধহয় তোমাদের ব্যাচের পরেই এসেছেন।
উনি ঠাকুরমশাই শালা, খুব মিল। এও খুব ভালো মানুষ, খুব যত্ন করে ছাত্রদের খাবার দেয়, কিন্তু ঠাকুর মশাইয়ের মতো জমাতে পারে না। এখনো ডাইনিং হলের একপাশে বসে মাঝে মাঝেই বলবে, এত এত খাওয়ালাম। অঙ্গভঙ্গিটা এখনো করবেন। যাও যাও, অর্থটা শুনে এসো দেখি। আমি মহারাজের আদেশে ওই ঘর থেকে বেরিয়ে আবার বারান্দার কাছে এলাম। দুই বুড়োই বসে আছেন তখনও। ঠাকুরমশাইয়ের গায়ের রং, পান খাওয়া ঠোঁট আর ফুরফুরে জর্দার গন্ধে সেই ছোটবেলায় পৌঁছে গেলাম। আমি বললাম, চিনতে পারছো ঠাকুরমশাই? ঠাকুরমশাই আমার দিকে তাকে বললেন, কে রে পুয়ো? আমি নাম বললাম। চিনতে পারলেন না। তারপর বললেন, হাসো তো গোপাল। আমি হেসে ফেললাম। উনি বললেন, ওরে গুন্ডা, বুঝেছি তোকে, মোটা ছিলি কত। আমার খুব আনন্দ হলো। বৃদ্ধকে বললাম, তোমায় একটা প্রশ্ন করব ঠাকুরমশাই। উনি বললেন, প্রশ্ন কেন করবি? আমি এমনিই উত্তর দিয়ে দেব। আমি কেন তোদের এত এত খাওয়াচ্ছি বলতাম, এই তো। আমি হেসে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, ওটাই মনে হয়। কেন বলতেন অমন কথা? আজ মহারাজও বললেন অর্থটা বুঝে নিতে, তাই এলাম আপনার কাছে। উনি বললেন, এই কথা? বেশ তো, তুই যখন ভেবেছিস তখন আগে বল, কি ভেবেছিস, কি সমাধান হয়েছে এর থেকে? আমি বললাম, ঠাকুরমশাই, এই কথার মূল্য বা অর্থ প্রথম দিকে তেমন ভাবিনি, কিন্তু স্কুল ছেড়ে চলে যাওয়ার পর সবার স্মৃতি তো মাঝে মাঝে স্মৃতিপটে আসে। তোমার কথা অনেক ভাবি, কি আদর করেই খাওয়াতে, মুখ দেখেই বুঝে নিতে খিদে আছে কিনা। আহা, সে কি দিন! তারপরই মাথায় আসে তোমার প্রতিদিনের ওই এত এত। তখন ভেবেছি, তুমি আমাদের গঞ্জনা করার জন্য কখনো বলনি। বলেছ হয়তো এই ভেবে যে এত খেয়েও বুদ্ধি, শ্রদ্ধা, ভালোবাসা এসব বাড়ল না তো। উনি বললেন, অতটা নয়। যা খেলে তা থেকে সারটা শরীরে লেগে গেল, বাকিটা কি হলো? ওটা অসার মল হয়ে গেল। লুকিয়ে নোংরাগুলো আড়ালেই রেখে এলে, তাই তো? আমি বললাম, হ্যাঁ তাই তো। উনি বললেন, সারগুলো নিয়ে শরীর গড়লে, বল বৃদ্ধি করলে, অসার ত্যাগ করতে আড়াল নিলে, কিন্তু মনের মল, কাম, ক্রোধ, লোভ, ভয়, দুর্বলতা, হিংসা, পীড়ন করার প্রবণতা, এসব সবার সমক্ষে যখন তখন বের করে দেবে কেন? ওগুলো তো মল। ওসব ত্যাগ করতে হবে আড়ালে। বাইরে আসতে চাইলেও আসতে দেওয়া যাবে না, সবার সামনে নয়। তোমাদের মহারাজই তো আমায় এমন আচরণ করতে বলে দিয়েছিলেন, আজও করি। উনি অর্থও বুঝিয়ে দিয়েছিলেন, বলেছিলেন, তোর কাছেই এদের পাঠাবো, তুই পরে বুঝিয়ে দিবি। শিক্ষা দেওয়া সহজ, সবাই নেয়ও না। যারা নেবে, যাদের দরকার তাদের পাঠাবো, তুই ভালো করে বুঝিয়ে দিবি। তোমাদের মহারাজ আমার পাঠশালার বন্ধু, কোনোদিন বলিনি ও এটা পছন্দ করে না। আমি বয়সকালে ব্যবসা চুকিয়ে ওর কাছে এসে আছি, ছাড়ে না।
বড্ড ভালোবাসে। কোথা থেকে যেন কোথায় এসে পড়লাম। কি অদ্ভুত এক শিক্ষা। ধীরে ধীরে মহারাজের ঘরের সামনে এসে দাঁড়ালাম। মহারাজ বুঝতে পেরেছিলেন আমার চোখে জল, তাই বললেন, বাবা, ক্রোধ আবেগ সবই মনের মল, যত পারো গোপনে রাখো, সর্বসমক্ষে ওইটি প্রকাশের নয়। মনে হচ্ছিল তাই বুঝি এত বছরেও জানতে পারিনি ওরা দুজন এত নিবিড় বন্ধু। আহা, কি শিক্ষাই না পেয়েছিলাম। তোমাদের এই ঘটনাটা বলে খুব আনন্দ পেলাম বাবা। বহুদিন আগের কথা, কিন্তু বড্ড প্রাঞ্জল, অনেক শিক্ষা এতে। আমরা ঘটনার দিব্যত্বটা উপলব্ধি করার চেষ্টা করছিলাম। মহারাজ তখন নিশ্চুপ, স্থির।